Hello friends, I welcome all of you in my channel that is English Graph. Today I have reappeared with another video in which I would talk about and uh, we will also have a little bit discussion regarding the poem Tinta Navy, and we would try to know the probable MCQ type questions that may come through it. But as I have already said that though it's an MCQ based exam, but the importance of going through the text in detail is immense. So here again we shall go through the text, and at the same time, that is simultaneously, we will talk about the probable MCQ type questions. তো এর আগের ভিডিওতে আমরা টিনটা নিবি এই কবিতাটার ফর্ম, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এবং এটার থিম রিলেটেড বা অ্যাসোসিয়েটেড যে সমস্ত খুঁটিনাটি প্রশ্নগুলো আসতে পারে সেটার ওপরে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আজকে মূলত কবিতাটার প্রথমাংশ নিয়ে আমি আলোচনা করব এবং সেখান থেকে প্রবাবলি কি কি এমসিকিউ কোশ্চেন্স হতে পারে সেটা নিয়ে আমি কথা বলছি। ওকে, সো লেটস বিগিন ইট। 5 years have passed 5 summers with the length of 5 long winters. কবিতাটা শুরু হচ্ছে এইভাবে, 5 years have passed 5 summers with the length of 5 long winters. কবি বলতে চাইছেন যে আমি এই জায়গাটি থেকে, টিনটা নেভি থেকে 5 বছরের জন্য দূরে ছিলাম। তাহলে এই 5 বছরটা কতটা দীর্ঘ বোঝানোর জন্য তিনি সরাসরি ডিরেক্টলি 5 বছর না বলে বলছেন আমি এখান থেকে দূরে ছিলাম 5টি গ্রীষ্ম এবং 5টি দীর্ঘ শীত ধরে। তো প্রত্যেকটি বছরে এক একটি ঋতু একবার করেই আসে। তাহলে এখানে কবি আসলে এই গ্যাপটা, এই সময়টা যে কত দীর্ঘ ছিল, ঠিক আছে, এই ডিউরেশনটার যে কতটা দীর্ঘ সেটাকে বোঝানোর জন্য কবি কিন্তু এখানে কথাটি আসলে ঘুরিয়ে ফিরিয়ে বা ভেঙে বলেছেন যে আমি 5টি গ্রীষ্ম এবং 5টি দীর্ঘ শীত এই স্থান থেকে দূরে ছিলাম, ঠিক আছে। Instead of saying that I was away from this place for 5 years, the poet has said that 5 years have passed, 5 বছর চলে গেছে এবং তার সঙ্গে কেটে গেছে 5টি গ্রীষ্মকাল এবং 5টি দীর্ঘ শীত। তাহলে এখানে কবি কিন্তু এই যে টিনটা নিবি থেকে তার যে দূরত্বটা সেটা তার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেটাকে আরো ডিটেইলে বলার জন্য, মর্মস্পর্শীভাবে বলার জন্য তিনি কিন্তু আসলে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথাটি বললেন। তো আমি প্রথমেই বলবো এই লাইনটি ভীষণই ইম্পর্টেন্ট, ইউ শুড মেমোরাইজ ইট। এবং এখানে 5 years have passed 5 summers with the length of 5 long winters, তার মানে কিন্তু 5, 5, 10 আর 5, 15, এমন না যে কবি 15 বছর ধরে টিনটা নেভি থেকে দূরে ছিলেন, এমনটা না। The poet was away from Tinta Navy for 5 years. That means before 5 years he had appeared here, and for the last 5 years he could not come here, and now finally he has come. So it is the poet's second visit to the place Tinta Navy. তো এখান থেকে একটা বেশ কয়েকটা এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স হতে পারে। যেমনটা আমি বলেছি যে টেক্সটটা পড়ানোর সঙ্গে সঙ্গে আমি এমসিকিউ বেসড কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখান থেকে একটা ফিগার অফ স্পিচ বেসড প্রশ্ন আসতে পারে যে হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড হিয়ার। তাহলে সরাসরি 5 বছর না বলে কবি ঘুরিয়ে ফিরিয়ে কথাটি বললেন, তাহলে এখানে ফিগার অফ স্পিচ বেসড যে কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হলো সারকামলোকিউশন। ওকে, এখানে কবি আসলে সারকামলোকিউশন নামক একটি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন। ওকে, দ্বিতীয় এমসিকিউ বেস যেটি প্রশ্ন এখান থেকে আসতে পারে বলে আমার ধারণা সেটা হলো 5 years have passed 5 summers with the length of 5 long, দিয়ে একটা গ্যাপ, তাহলে এখানে কি হবে, উইন্টার হবে। তৃতীয় কথা হলো এখানে আসতে পারে যে উইন্টার, দ্য সিজন উইন্টার is associated with or refers to, এই উইন্টার সিজনটা কোন জিনিসকে রেফার করছে, the season winter here refers to the sense of dejection or what would I say, a pensive mood, okay, or a kind of feeling that is associated with a little bit and to a great extent also the feeling of unhappiness. তাহলে সিম্পলি আমি বিভিন্নভাবে সেটা বলার চেষ্টা করলাম। এখানে উইন্টার সিজনটা ইজ সিম্পলি অ্যাসোসিয়েটেড উইথ সরো, সিম্পলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেন্স অফ ডিজেকশন অর মেলানকোলিনেস, ঠিক আছে। তাহলে এখানে উইন্টার সিজনটা আসলে কিন্তু দুঃখ বা বেদনা এগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো এটাকে ঘিরেও একটা এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসতে পারে। এনিওয়েজ, 5 years have passed 5 summers with the length of 5 long winters, and again I hear these waters rolling from the mountain springs.
আর আজ আমি আবারও এসেছি এই তিনটা নেবির সংস্পর্শে। আর আমি কি শুনতে পাচ্ছি? দিস ওয়াটার্স রোলিং ফ্রম দেয়ার মাউন্টেন স্প্রিংস। সেই তিনটা নেবিতে যে সমস্ত পাহাড় থেকে যে ঝর্ণাধারাগুলো নেমে আসছে বা ঝর্ণাধারাগুলো নেমে গেছে, সেই ঝর্ণাধারার যে শব্দ, সেই শব্দটি তিনি পাচ্ছেন। উইথ এ সফট ইনল্যান্ড মার্মা, এবং তার মধ্যে এক অদ্ভুত এক ধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। মানে it refers to the sound of the flow of the mountain streams. Here it refers to the mountain springs. Once again do I behold these steep and lofty cliffs. তা আরো একবার আমি দেখতে পাচ্ছি এই খাড়া পাহাড় এবং এই উচ্চভূমিগুলো। তাহলে এখানে ডু আই বিহোল্ড, বিহোল্ড মিনস টু অবজার্ভ অর টু সি। বিহোল্ড মানে এখানে দেখা। জেনারেলি ইন কেস অফ পোয়েট্রি দ্য ওয়ার্ড বিহোল্ড ইজ ইউজ টু রেফার টু সি বা দেখা বোঝানোর ক্ষেত্রে কবিতায় সাধারণত বিহোল্ড শব্দটি ব্যবহার হয়। তাহলে এখানে একটা তার সিনোনিম দিয়েও এমসিকিউ আসতে পারে। Do I behold these steep and lofty cliffs that on a wild secluded scene impress thoughts of more deep seclusion, and this place is totally isolated or deserted. এই জায়গাটি নির্জন, এবং নির্জন হওয়ার কারণে এই নির্জনতা কবিকে অনেক বেশি মুগ্ধ করছে, এবং কবি এই নির্জনতায় তার পুরনো অনেক স্মৃতি বা পুরনো অনেক জায়গা যেগুলো তিনি অলরেডি ভিজিট করে এসছেন, নির্জন যে সমস্ত জায়গাগুলো কবি ভিজিট করে এসছেন, সেই সমস্ত জায়গার নির্জনতার সঙ্গে কবি এই জায়গার নির্জনতাটাকে যেন কোরিলেট বা কানেক্ট করতে পারছেন। দ্যাট অন আ ওয়াইল্ড সেক্লুডেড সিন ইমপ্রেস থটস অফ মোর ডিপ সেক্লুশন। আর এরকম একটি নির্জনতা কবিকে ভীষণভাবে মুগ্ধ করছে। এটি ভীষণই মনোমুগ্ধকর একটা সেক্লুশন। এবং আমরা যখন নির্জনতার মাঝে থাকি, একাকিত্বের মাঝে থাকি, তখন কিন্তু আমরা অনেক গভীরে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তাহলে এরকম একটি ন্যাচারাল সারাউন্ডিং কবিকে আসলে অনেক ডিপ সেক্লুশন এর দিকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। ঠিক আছে? অ্যান্ড কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই। এবং কবির মনে হচ্ছে যেন যে আকাশ যেমন একইভাবে স্থির এবং নির্জন, সেই আকাশের নির্জনতার সঙ্গে কবি যেন সেই স্থানটির নির্জনতাটাকে কানেক্ট করতে পারছেন। ওকে, দ্যাট ইজ দ্য পোয়েট ফাইন্ডস দ্য প্রেজেন্স অফ সাইলেন্স অ্যান্ড সিরেনিটি both in the sky and on the ground, or that is in the land over there. That means the poet finds a kind of similarity between the sky and the land, and this comparison is on the ground of serenity and silence. তার মানে আকাশের যে নির্জনতা, তার সাথে সেখানকার ভূমির যে নির্জনতা, এই দুটোকে কবি এখানে কানেক্ট করতে পারছেন। থটস অফ মোর ডিপ সেক্লুশন অ্যান্ড কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই। সো দ্য পোয়েট ফাইন্ডস আ সিমিলারিটি বিটুইন the poet finds there a similarity in quietness between the sky and the land as well. The day is come when I again repose here. কবি বলছেন, বারবারই এই সমস্ত লাইনগুলোতে আমরা সেই প্রমাণটি পাচ্ছি যে দিস ইজ নট দ্য ফার্স্ট ভিজিট of the poet. That means the poet had already visited the place. কবি এই জায়গাটি অলরেডি এর আগে ভিজিট করেছেন। তার সপক্ষে এই লাইনটিও প্রমাণ দিচ্ছে যে দ্য ডে ইজ কাম হোয়েন আই অ্যাগেইন রিপোজ হিয়ার। সেই দিনটি আবারও চলে এসছে, যেদিন আমি আবারও এসে পৌঁছেছি এইখানে। তো এই কথাটি বলার মধ্যে দিয়ে কবি হয়তো বলতে চাইছেন যে দ্য পোয়েট হ্যাড আ লঙ্গিং টু কাম ওভার হিয়ার, হি হ্যাড চেরিশড আ ড্রিম টু কাম ওভার হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। দীর্ঘদিন ধরেই হয়তো তিনি এই দিনটির অপেক্ষায় ছিলেন, যে কবে সেই দিনটি আসবে যেদিন তিনি আবারও এই তিনটা নেবিতে পৌঁছতে পারবেন। তো এখানে আমি এটা বলতে চাই যে এখানে একটা প্রশ্ন এমসিকিউ বেস আসতে পারে যে হোয়েন ডিড দ্য পোয়েট ফার্স্ট পে ভিজিট টু দ্য প্লেস তিনটা নেবি, তাহলে সেটা হবে 1793। ওকে, হিয়ার আন্ডার দিস ডার্কস, এখানে রিপোজ শব্দের অর্থ হলো টু টেক রেস্ট। অবভিয়াসলি আমরা যখন ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে যাই তখন আমরা একটু প্রশান্তির খোঁজে, একটু নির্জনতার খোঁজে কি করি, প্রকৃতির সংস্পর্শে যাই। তো কবিও এখানে যখন স্বাভাবিক
জীবনযাপন এবং সিটি লাইফে তিনি যখন পেন্ট আপ ফিল করছেন, আবদ্ধ অনুভব করছেন, তখন তিনি একটু স্বস্তির খোঁজে প্রকৃতির সংস্পর্শে বা প্রকৃতির কাছে চলে এসেছেন। সেই স্থানটি হলো এখানে টিন্টারনেবি। এবং তিনি বলছেন, দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেন রিপোজ হিয়ার, সেই দিনটি চলে এসেছে যখন আমি আবারও এখানে এসেছি। আন্ডার দিস ডার্ক সাইকামোর, there the poet is taking rest under a dark sycamore. Here sycamore refers to a kind of tree. Okay, most possibly it refers to a kind of fig tree. So this information may also be important for you. And view these plots of cottage ground, these orchard tubs which at this season with their unripe fruits are clad in one green hue. আর চতুর্দিকে তিনি যে সমস্ত গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, কটেজ গ্রাউন্ড, ঠিক আছে, সেই জায়গাটি নির্জন, কিন্তু সেখানে স্থানীয় কিছু মানুষ, হয়তো কিছু জিপসি বা কোনো সন্ন্যাসী বা সাধু, এই সমস্ত লোকেরা বসবাস করেন। তো সেখানে তিনি তার চোখের সামনে যে গ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, সেখানে তিনি আরও দেখতে পাচ্ছেন অর্কাড টার্টস, মানে বিভিন্ন ধরনের বুনো গাছপালা, এবং সেখানে গাছপালাগুলোর মধ্যে সবুজের এক বিশাল সমারোহ, হুইচ অ্যাট দিস সিজন উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, এবং সেখানে থাকা বিভিন্ন গাছপালাগুলোতে যে সমস্ত ফলগুলো এসছে, সেই ফলগুলো কেমন, উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, ফলগুলো হচ্ছে আনরাইপ, তার মানে ভীষণই কাঁচা এবং সবুজ। তো গাছের পাতাগুলো সবুজ, ফলগুলো সবুজ, চারিদিকে সবুজের এক সমারোহ। এর ফলে কি মনে হচ্ছে কবির, আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ, কবির মনে হচ্ছে যে পুরো এলাকাটা যেন সবুজের এক পোশাক পরে রয়েছে। The poet is imagining as if the place is all covered or clothed under the garment of under a green garment. যেদিকে কবি তাকাচ্ছেন, অল অ্যারাউন্ড ইট ওয়াজ গ্রিন, কমপ্লিটলি গ্রিন। কবি যেদিকে তাকাচ্ছেন চারিদিকটাই হলো সম্পূর্ণ গ্রিন। তাই কবির মনে হচ্ছে যে প্রকৃতি যেন এখানে নিজেকে একটা সবুজ চাদরে মুড়ে ফেলেছে। ওকে, হিয়ার গ্রিন অলসো রেফার্স টু দ্য সিম্বল অফ লাইফ, vivacity and all that, and youth, and lost themselves mid groves and copses. আর গাছপালাগুলোকে আলাদা করে দূর থেকে চেনার জন্য উপায় নেই, ঠিক আছে, কারণ সবারই রং হচ্ছে সবুজ। এর ফলে প্রকৃতির মাঝে যেন এক ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে এক ঐক্য, ঠিক আছে, সেরকম একটা ব্যাপার এখানে কবি লক্ষ্য করছেন। And that's why the trees and plants cannot be distinguished separately. All have become united under the banner of the color green, or under the green color banner. তো এই কথাটির মধ্যে দিয়ে কবি কিন্তু আসলে, বা আমরা বলতে পারি খুব সূক্ষ্মভাবে, একতা, বৈচিত্র্যের মাঝে যে একতা বা ঐক্যের একটি বাণী কবি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এটি দিচ্ছেন। আর কি, once again I see these hedgerows, hardly hedgerows, little lines of spotty wood run wild. Once again I see these hedgerows, hardly hedgerows, little lines of spotty wood run wild. বলছে, কবি বলছেন যে এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ওই হেজ মানে হলো বিভিন্ন ধরনের পার্কে বা মাঠের সাইডে যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের গাছ রোপণ করে সেটা দিয়ে একটা রোয়ের মতো তৈরি করা হয়, বাউন্ডারির মতো তৈরি করা হয়। তো এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের হেজ, ঝোপঝাড়, লতাগুল্ম দেখা যাচ্ছে, এবং সেগুলো ভীষণইভাবে বিস্তার লাভ করেছে। ওকে, দিস হেজরোজ, হার্ডলি হেজরোজ, আর এই হেজ বা ঝোপঝাড়গুলো এমনভাবে বিস্তার বা ব্যাপকতা লাভ করেছে, দেখে মনে হচ্ছে যে এগুলো হেজ না, অন্য কিছু। লিটিল লাইনস অফ স্পোটি উড রান ওয়াইল্ড, চারিদিকে গাছপালা এবং সবুজের এত সমারোহ, দেখে মনে হচ্ছে যেন যে গাছপালাগুলো যেন নিজেদের মাঝে এক অদ্ভুত কম্পিটিশনে লিপ্ত, যে কে কতটা বড় হতে পারে। বনাঞ্চলে গেলে বা জঙ্গলের মধ্যে গেলে আমরা তো দেখি যে সেখানে গাছেদের মধ্যে টিকে থাকার এবং নিজেদেরকে মেলে ধরার কি এক অদ্ভুত প্রতিযোগিতা নিজেদের মাঝে চলতে থাকে। তো এখানে গাছপালাগুলোকে দেখে কবির মনে হচ্ছে যেন গাছপালাগুলো নিজেদের মাঝে এক অদ্ভুত কম্পিটিশনে লিপ্ত, নিজেদেরকে আরো উঁচুতে তুলে ধরার ক্ষেত্রে বা আরো বেশি বিস্তার লাভ করার ক্ষেত্রে। These pastoral farm refers to the grassland which are used to by the shepherds to graze their sheep and other cattle.
এখানে পেস্টোরাল ফাউন্স বলতে চারণ ক্ষেত্রের কথা বলা হয়েছে। গ্রিন টু দ্য ভেরি ডোর, যেদিকে তাকাই সেদিকেই সবুজ। গ্রিন টু দ্য ভেরি ডোর মানে সেখানে যদি কোনো কটেজ থাকে তাহলে সম্পূর্ণ এলাকাটাই হচ্ছে গ্রিন, আপ টু দ্য ডোর অফ দ্য কটেজেস, অ্যান্ড রেডস অফ স্মোক, তার মাঝে থেকে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উপরে উঠে যাচ্ছে। ইন সাইলেন্স ফ্রম অ্যামং দ্য ট্রিজ, মাঝে মাঝে কবি দেখতে পাচ্ছেন যে গাছের ফাঁক দিয়ে যেখানে সেখানে ওই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে। তার মানে দো দ্য প্লেস ওয়াজ সেক্লুডেড বাট ইট ওয়াজ নট কমপ্লিটলি ডেজার্টেড আ প্লেস ওয়ান, মানে সেখানে স্থানীয় কিছু জিপসি বা বসবাস করত, বা হয়তো কোনো সেখানে কোনো মঙ্ক হয়তো থাকতো, এবং তারা যখন তাদের কটেজে রান্না বান্না বা অন্যান্য কাজে যখন আগুন জ্বেলেছে তখন সেই ধোঁয়াগুলো গাছের ধার বেয়ে কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে, কবিটি দেখতে পাচ্ছেন। With some uncertain notice as might seem of vagrant dwellers and houseless woods, কবি বলছেন of uncertain notice, with some uncertain notice, কবি পরিষ্কার তো দেখতে পাচ্ছেন না, he is not certain about it, that's why he has talked about some probability, কবি পরিষ্কার দেখতে পাচ্ছেন না কিন্তু কবি কিছু প্রবাবিলিটির কথা বলেছেন যে হয়তো এখানে কিছু ভ্যাগ্রান্ট ডুয়েলার্স থাকে, ভ্যাগ্রান্ট মানে জিপসি, যাযাবর প্রবৃত্তির মানুষ হয়তো এখানে থাকে, এবং তাদের ওই হাউস হোল্ড থেকে এই ধোঁয়াটি বেরোচ্ছে হয়তো রান্নার কাজে। or of some hermit's cave whereby he is fired the hermit sits alone, আবার কবি ভাবছেন এমনও হতে পারে যেখানে কিছু হারমিট রয়েছে, as we know that hermits and these types of intellectual people they prefer living in such secluded places, কবি ভাবছেন যে হয়তো কোনো হারমিট এখানে রয়েছেন এবং সেই সমস্ত হারমিটসদের যে কেভ বা গুহা, ঠিক আছে, সেখানে তারা হয়তো আগুন জ্বেলে তার পাশে বসে রয়েছে এবং বা অন্যান্য কাজের জন্য তারা হয়তো আগুন জ্বেলেছে এবং সেখান থেকে ধোঁয়াটি কুণ্ডলি পাকিয়ে বেরোচ্ছে। Here the poet has just thought these to be the probable reasons behind the origin of the smoke. Okay, these beauteous forms through a long absence have not been to me as is the landscape to a blind man's eye, a very important thing to note down. কবি বলছেন যে I came here for the first time in the year 1793 and now I have come here again in the year 1798, and in the meantime it has passed 5 years, but during these 5 years though I have not been here, মাঝের এই 5টা বছরে যদিও আমি এখানে আসিনি তার মানে কিন্তু এই না যে এই দৃশ্যটা আমার অন্তর থেকে পুরোপুরি মুছে গেছিল। যেমন একটি অন্ধ মানুষের সামনে প্রত্যেকটি ল্যান্ডস্কেপই সমান। A man who is blind, he can't see anything. Any landscape is nothing but darkness in front of him, in front of a blind man. কিন্তু কবি বলতে চাইছেন আমি 5 বছর এখানে না আসলেও আমি 5 বছরের প্রতিটা ক্ষণে কিন্তু এই জায়গাটির কথা ভেবেছি, আমার মনশ্চক্ষে বারবার ফুটে উঠেছে এই জায়গাটির ছবি। তাহলে আমি কিন্তু 5 বছর এখানে না থাকলেও আমি এই জায়গাটির প্রতি কিন্তু অন্ধ ছিলাম না, ঠিক আছে, ব্লাইন্ড ম্যানের মতো আমার অবস্থাটা হয়নি। আই এম নট লাইক আ ব্লাইন্ড পারসন হু কান্ট সি এনিথিং। তাহলে কবি এই বিগত 5 বছরে যে সময় তিনি এখানে ছিলেন না, ডিউরিং হিজ অ্যাবসেন্স, ওকে, হি হ্যাড visualized the memory that he had achieved once 5 years ago. These beauteous forms means these forms, this scenery which is a sign of beauty, which makes beauty, which is an abundant source of beauty. এই পুরো জায়গাটা যেটা হলো সৌন্দর্যের এক আধার বা সৌন্দর্যের এক উৎস, এই পুরো জায়গাটি থ্রু আ লং অ্যাবসেন্স, 5 বছরের এই অ্যাবসেন্সটাকে তিনি কীভাবে ডেসক্রাইব করছেন? অ্যাজ আ লং অ্যাবসেন্স, 5 বছরের এই দীর্ঘ সময়ে বা অনুপস্থিতিতে হ্যাভ নট বিন টু মি অ্যাজ ইজ দ্য ল্যান্ডস্কেপ টু আ ব্লাইন্ড ম্যানস আই। 5 বছরের এই সময়টিতে এই জায়গাটি কিন্তু বারবারই আমার মনশ্চক্ষে, আমার মনের মধ্যে ফুটে উঠেছে। আই গট দ্য রিফ্লেকশন অফ ইট। এমনটা কিন্তু না যে অন্ধ মানুষ যেমন কিছুই দেখতে পায় না, এই 5 বছরের এই দীর্ঘ অ্যাবসেন্সে আমি যে কিছুই দেখতে পাইনি এমনটা না, বারবারই আমি এই জায়গাটির কথা স্মরণ করেছি। বাট অফেন ইন লোনলি রুমস, কখন বলছে যখন আমি একাকী ঘরের মধ্যে বসে থাকতাম, অ্যান্ড মিট দ্য ডিন অফ টাউনস অ্যান্ড সিটিস, এবং
শহরে জীবনের যাবতীয় ব্যস্ততার মাঝে, টানাপোড়েনের মাঝে আই হ্যাভ ওট টু দেম, আমি কিন্তু মাঝে মাঝেই আমার এই স্মৃতির জগতে ডুব দিতাম, যে স্মৃতিটি কি দিয়ে ঘেরা, এই টিনটার নেবির সৌন্দর্য দিয়ে ঘেরা। ইন আওয়ার্স অফ ওয়ারিনেস, বা যখন আমি ক্লান্ত হয়ে যেতাম, সেন্সেশন সুইট। আর কি বলছে যে অন্যান্য সেন্সেশনস বা প্লেজারেবল মোমেন্টের মাঝেও আমি কিন্তু এই দিনগুলোর কথা ভুলে যাইনি, আমি বরাবরই এই পুরনো দিনের স্মৃতিতে ডুব দিয়েছি এবং স্মৃতি রোমন্থন করেছি। এখানে একটা কথা বলে রাখি, দিস লাইনস হ্যাভ ডিরেক্ট লিঙ্ক অর অ্যাসোসিয়েশন উইথ এন অ্যানাদার পোয়েম বাই দ্য সেম পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এটাও এখানে ক্রস রেফারেন্স হিসেবে প্রশ্ন আসতে পারে যে এটি অন্য ওয়ার্ডসওয়ার্থের লেখা অন্য কোন কবিতার সঙ্গে ডিরেক্টলি রিলেটেড। সেই কবিতাটির নাম হলো ডেফোডিলস। তো তারপর লাইনটিও ভীষণ ইম্পর্টেন্ট, ফেল্ট ইন দ্য ব্লাড অ্যান্ড ফেল্ট অ্যালং দ্য হার্ট অ্যান্ড পাসিং ইভেন ইন টু মাই পিওরার মাইন্ড। ফেল্ট ইন দ্য ব্লাড, 5 বছরের আগের কবি আর 5 বছর পরের কবি, 5 বছরের আগের কবির অনুভূতি আর 5 বছর পরের কবির বর্তমান অনুভূতি দুটো কিন্তু এক নয়। আমি বলেছিলাম যে দ্য পোয়েম টিনটা নেভি শোস দ্য পোয়েটস ডেভেলপমেন্ট। 5 বছর আগে কবি যখন এখানে এসেছিলেন তখন হি ইউজ টু গেট or he used to run after achieving the pleasures only, okay, which can be achieved through the sense organs, through eyes, through nose and all that. মানে 5 বছর আগে কবি যখন এই স্থানটিতে এসেছিলেন তখন কিন্তু তিনি যে প্লেজারেবল এক্সপেরিয়েন্স, ঠিক আছে, দ্যাট ওয়ান অ্যাচিভস থ্রু দ্য সেন্সারি অর্গানস, সেটার পিছনেই ছুটেছিলেন। 5 বছর আগে কবি যখন এসেছিলেন তখন কবি চোখ দিয়ে যা দেখেছেন, নাক দিয়ে যে সুগন্ধ তিনি পেয়েছেন, হাত দিয়ে স্পর্শ করে তিনি যে মসৃণতা অনুভব করেছেন কোনো একটি পাতার বা ফুলের, বা নাক দিয়ে যে ফুলের যে তিনি সুঘ্রাণ নিয়েছিলেন, চোখ দিয়ে তিনি যেটা দেখেছিলেন, সেই প্লেজার্স গুলোই ছিল তার কাছে সবচেয়ে মূল্যবান। কিন্তু 5 বছর পরে কবি যখন এখানে আসলেন তখন কিন্তু কবির কাছে এই প্লেজার্সগুলোই সব না। এখন তিনি এই বিষয়টিকে মানে শুধু প্লেজারের দিক থেকে না, মনের বা আত্মার একটা অন্য স্তরে গিয়ে তিনি সবকিছু অনুভব করতে পারছেন। তার মানে আমরা যদি কোনো একটি সমুদ্র দেখতে যাই, কথার কথা উদাহরণস্বরূপ, তাহলে ছোট বাচ্চারা তাদের কাছে সমুদ্র কি একটা বিশাল বড় জলাধার, এই তো সমুদ্রের পাশের বালুচর, সেটা তার কাছে একটা খেলার জায়গা। কিন্তু আমরা সেই বাচ্চাটি যখন আমাদের মতো বয়সে সমুদ্রের কাছে যাবে, সমুদ্র অবজার্ভ করতে যাবে, দেখতে যাবে, তখন হি উড নট মেয়ারলি সি দ্য সি, হি উড স্টার্ট অবজার্ভিং দ্য সি। তখন কিন্তু সে সমুদ্রকে সি করছে না, সে কিন্তু অবজার্ভ করছে। তখন কিন্তু সে লাইফের সঙ্গে সমুদ্রকে রিলেট করতে পারবে। তখন সে ভাববে যে আমাদের সামনে যে বিস্তীর্ণ জলাধার, যে সমুদ্র, এটা কতটা বিশাল, ঠিক আছে, এটাকে সে রিলেট করতে পারবে লাইফের সঙ্গে, যে লাইফ আফটার ডেথ, আমাদের সামনে থাকা সমুদ্রটি হলো লাইফ আফটার ডেথ, জীবন পরবর্তী, মানে মৃত্যু পরবর্তী যে জীবন, সেটা দ্যাট ইজ এনরমাস। আর আমরা যে বালুচরে রয়েছি সেটাকে সে কম্পেয়ার করতে পারবে, বা আমাদের এই জীবনের সঙ্গে যে জীবনে আমরা বেঁচে আছি, ঠিক আছে, বা এটাকে এইভাবেও কানেক্ট করতে পারবে যে আমি যা কিছু জানলাম সেটা হলো এই জীবনটা, যে জিনিসগুলো জানা হলো না, অজানা বা অপরিণত হয়ে গেল, দ্য আনডান থিংস হুইচ ইজ ভাস্ট, দ্যাট ইজ দ্য সি ইন ফ্রন্ট অফ মাই আইস। আর যে কাজগুলো আমি করতে পারলাম না, যে বিষয়গুলো আমি জানতে পারলাম না, সব কিছু অজানা, বেশিরভাগটাই অজানা বা অজানায় থেকে গেল, সেটা হলো সমুদ্রটা, চোখের সামনে থাকা সমুদ্র। তাহলে একটি বাচ্চা সে যখন ছোট বয়সে যাচ্ছে, সে গিয়ে সমুদ্রকে যেভাবে উপলব্ধি করতে পারছে, দেখতে পাচ্ছে, পরিণত বয়সে গিয়ে কিন্তু সমুদ্রকে সে দেখছে কম, উপলব্ধি করছে বেশি। তো কবির ক্ষেত্রেও কিন্তু এই একই অনুভূতিটা কাজ করেছিল। মানে অনুভূতির দিক থেকে কবি একটি গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের জায়গা থেকে এই কবিতাটি লিখেছেন, এবং কবির যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু এখানে ধরা পড়ছে। তো তিনি বলছেন ফেল্ট ইন দ্য ব্লাড অ্যান্ড ফেল্ট অ্যালং দ্য হার্ট, বলছে প্রথমত এই সৌন্দর্যকে আমি রক্তের মধ্যে অনুভব করেছিলাম, অ্যান্ড ফেল্ট অ্যালং দ্য হার্ট, তারপরে সেটা আমার অন্তরে জায়গা করে নিয়েছিল, অ্যান্ড পাসিং ইভেন ইন টু মাই পিওরার মাইন্ড, তারপরে সেটা কোথায় জায়গা করে নেয়, আমার অন্তরের অন্তঃস্থলে, স্মৃতি কোঠায়, ঠিক আছে, মণিকোঠা, স্মৃতির মণিকোঠা, সেই জায়গাটি, সেই সৌন্দর্যটি স্থান করে নেয়। তার মানে কোনো কিছুকে শুধুমাত্র কোনো কিছুকে শুধুমাত্র আমাদের সেন্স অর্গানের মাধ্যমে অনুভব করা না,
ঠিক আছে, সেটা যখন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে, ঠিক আছে, যে সেটা যখন আমাদের মনের স্মৃতি কোঠায় মণিকোঠায় আশ্রয় গ্রহণ করে এবং সেটা সেখানে অবিকল থেকে যায়, ঠিক আছে, তো সেই বিষয়টিকে এখানে আসলে কবি মিন করছেন। যেমন আরেকটা এক্সাম্পল এমন হতে পারে যে ধরো যে আমি খুব সুন্দর একটা ডিশ বা ডেজার্ট ট্রাই করলাম, কোনো সুন্দর খাবার হয়তো আমি খেলাম বা আমি হয়তো খেয়েছি, তাহলে সেই খাবারের সেই স্বাদটা আমার হয়তো এখন মনে নেই, কিন্তু তার সঙ্গে রিলেটেড যে অনুভূতিটা, ভালো লাগাটা, সেটার কোথাও হয়তো আমার মনের মধ্যে বা আমার মস্তিষ্কে, আমার অনুভূতিতে রয়ে গেছে অবিকল এবং একই রকম। এটা তো আমাদের সঙ্গে ঘটে। মানে ব্যাপারটা ওই জিভ দিয়ে খেয়ে স্বাদ অনুভব করার থেকে তার সঙ্গে যে জড়িত সুখানুভূতি, ঠিক আছে, সেটাকে মনের মধ্যে যে রেখে দেওয়াটা, তার এটা একটা গ্রাজুয়াল ডেভেলপমেন্টকে বোঝাচ্ছে, যে যেখানে আমি ফিজিক্যাল প্লেজার এর থেকে নিজেকে আর একটা উত্তরণের জায়গায় নিয়ে গিয়ে একটা মেন্টাল প্লেজার বা মেন্টাল একটা রিয়েলাইজেশনের কথা বলছি। তাহলে কবি কিন্তু এখানে আসলে সেই কথাটি বলছেন, ফেল্ট ইন দ্য ব্লাড, ফেল্ট অ্যালং দ্য হার্ট অ্যান্ড পাসিং ইভেন ইনটু মাই পিওরার মাইন্ড উইথ ট্র্যাঙ্কুইল রেস্টোরেশন। চারিদিকে কি রয়েছে? অদ্ভুত এক প্রশান্তি। ফিলিং টু অফ আনরিমেম্বার্ড প্লেজার, এবং আমি অনেক এখানে প্লেজারের কথা বলছি, যে প্লেজারগুলো আমি হয়তো এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, কিন্তু সেই প্লেজারের সঙ্গে অ্যাসোসিয়েটেড অনুভূতিগুলো আমার মনের মধ্যে এখনও রয়ে গেছে। such perhaps as have no slight or trivial influence on that best portion of a good man's life। এবং কবি মনে করছেন তার 5 বছর পরে আসার, তার 5 বছর পরের যে আগমন, এই সময়টাকে তিনি মনে করছেন দিস ইজ দ্য বেস্ট পোর্শন অফ আ ম্যানস লাইফ, দিস ইজ দ্য গুড পোর্শন অফ আ ম্যানস লাইফ। কারণ কম বয়সে মানুষরা শুধুমাত্র ফিজিক্যাল প্লেজার, যেটা চোখ দিয়ে যেটুকু দেখা সুন্দর, চোখ দিয়ে যেটুকু দেখা এবং অন্যান্য জ্ঞানেন্দ্রের মাধ্যমে যেটুকু সৌন্দর্য বা আস্বাদ গ্রহণ করা যায়, সেটাকে নিয়েই মাতোয়ারা থাকে। কিন্তু একটি পর্যাপ্ত বয়সে পৌঁছানোর পরে মানুষ কিন্তু সেই সৌন্দর্যটাকে, সেই অনুভূতিটাকে অন্য একটা বিষয়ের সঙ্গে, লাইফের সঙ্গে কানেক্ট করতে পারে, ঠিক আছে। তো এখানে আসলে কবি সেই উত্তরণটির কথাই বলছেন। তো আমরা আজকে এটুকু করলাম এবং এখান থেকে পাশাপাশি তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো কি বলে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ কতটা পারছি আমি কভার করার চেষ্টা করব। তোমাদের আমি বারবারই বলছি, আমি যদি চাই তাহলে যে কোনো জায়গা থেকে তো এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো তুলে আমি একটা সস্তার ভিডিও বানিয়ে ফেলতে পারি, যেখান থেকে তোমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্সগুলো পরে চলে গেলে, ঠিক আছে। কিন্তু সেটা করা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। তোমাদের আমি বারবারই বলছি, টেক্সটটা ভালো করে পড়ো এবং সেখান থেকে প্রবাবল কোয়েশ্চেন্স কি আসতে পারে সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটি দ্বারা উপকৃত হবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমরা, এবং অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কিভাবে তোমরা এর দ্বারা বেনিফিটেড হচ্ছ, কী ধরনের পরিবর্তন তোমরা এখানে চাইছো, বা কিভাবে আমি ভিডিওগুলি তৈরি করলে তোমরা আরও অনেক বেশি উপকৃত হবে। ওকে, লেট মি নো ইউর ডিমান্ডস, ইউর এক্সপেকটেশনস, ইউর প্রেফারেন্সেস, ইউর চয়েসেস। ওকে, and I'm coming with another video shortly. I would appear. Thank you so much. Thanks for watching.